একটু ইফোর্টটা বেশি দিতে হবে। যারা পুরাতন তারা কাজগুলো মোটামুটি জানেন বা পারেন, কিন্তু নতুন আমি চেষ্টা করি নতুনদের যাতে উঠে আসতে পারে। যেমন আমি ফটোশপের যে ক্লাসগুলো নিয়েছি, তো আপনারা কি বুঝলেন যে মোটামুটি শিখতে তো পারছেন মোটামুটি, ফুললি তো আসলে অল্প কটা ক্লাসে সম্ভব হয় না, তারপরও ফটোশপের তো একটা ধারণা হয়েছে, তাই কি না? জি স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ। আমি যদি ওই রিলেটেড এখানেও ক্লাসগুলো নেই, জি তাহলে স্যার। তাহলে বুঝতে পারবেন তো, নাকি আমার ক্যাটাগরি চেঞ্জ করতে হবে? না স্যার, ঠিক আছে। স্যার ঠিক তো আছে স্যার, হলে যথেষ্ট ওইটাই ভালো ঠিক আছে আছে স্যার। স্যার, যথেষ্ট ভালো তাহলে আছে। আমি ওইভাবে নেই। আমি চাইছিলাম মার্কেট প্লেসের ক্লাসগুলো নিব, তো আমি চিন্তা করে দেখলাম যে আসলে আপনারা তো কাজই জানেন না, মার্কেট প্লেসে কি করবেন, তাই না? তার জন্য জি আগে স্যার। টুলস গুলো জানেন, কাজগুলো জানেন, তারপরে শেষের ক্লাসগুলো মার্কেট প্লেসে করি। নাকি নাকি এখনই করবেন? জি না না স্যার, স্যার, আগে আগে শিখুন, শিখি। আগে শিখি তারপর। তারপরে মার্কেট প্লেসে যাই কাজ করেন, নাহলে কাজই আপনি যদি না যেভাবে জানেন। ভালো মনে করেন সেভাবেই। আপনাদেরও তো একটি আছে, আমার তো সবই ভালো মনে হয়, আমারটা তো আপনাদের হবে না। স্যার, আমার স্যার, আমরা শিখতে চাই ভালোভাবে। একজন আগে ছাত্রের সাথে ভালোভাবে স্যার একজন ছাত্রের সাথে তারপরে শিক্ষকের মার্কেট। তারই বুঝবে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে চলে আসি। তো একটা টুলস, একটা ডকুমেন্ট কিভাবে ক্রিয়েট করে এই জিনিসগুলো তো আমরা জানি, তাই না? জি স্যার। তো ফটোশপের মতো সেম প্রসিডিউর এখানেও আপনি কিভাবে করবেন। এখন দেখেন, এইখানে কিছু সেটিং এর ক্লাস নেব আজকে, কারণ আপনার ফটোশপেও থেকে ইলাস্ট্রেটরে কিছু সেটিং আপনাকে আগে সেট করে নিতে হয়, কারণ ফটোশপটার কাজ ছিল রিয়াল লেয়ার ওয়াইজ কাজ, লেয়ার নিয়ে কাজ করতে পারতেন, বাট এখানে কোনো, এখানেও লেয়ার নিয়ে কাজ করা যায়, বাট আমরা এখানে লেয়ার নিয়ে কাজ করি না, এখানে আমরা আমাদের মতো কাজগুলো করি। তো এর জন্য কিছু সেটিং আসলে আপনাকে ঠিক করে নিতে হবে। ওকে, আমি দুই, ফার্স্ট অফ অল যে সেটিংটা ঠিক করতে হবে আপনাকে, আপনাকে এডিট থেকে প্রেফারেন্স, এখানে একটা অপশন আছে যে এডিট থেকে প্রেফারেন্স, এইখান থেকে একটা অপশন আছে জেনারেল। দেখি, জেনারেলে আসলে আপনার এইখানে একটা অপশন আছে যে কিবোর্ড ইমপ্লিমেন্ট। এই জিনিসটা কি, এই জিনিসটা একটু বুঝি। সাপোজ আমি কোনো একটা শেপ নিলাম, এখান থেকে ধরেন এখানে একটা শেপ নিলাম বা কোনো একটা অবজেক্ট নিলাম, এখানে একটা আমি এই অবজেক্টটা নিলাম shape, আবার এখানে আর একটা রাখলাম, সাপোজ দেখেন আর একটা কালার অ্যাপ্লাই করে দেই। এখন আমি যদি এটাকে একটু সরাতে চাই, সাপোজ এটাকে যদি ডান দিকে সরাই বা বাঁ দিকে সরাই, তো আমি কিবোর্ড থেকে কি অ্যারো বাটন প্রেস করি, তাই না? তো একটু একটু করে সে সরতেছে, তাই না? উপরে যদি নেই, আমি কিবোর্ড থেকে আপার বাটন প্রেস করি, আবার যদি নিচের দিকে নেই কিবোর্ড থেকে লোয়ার বাটন প্রেস করি। তো এর যে গতিটা দেখেন, খুব স্লো কিন্তু সে দৌড়াচ্ছে, তাই না? এটা হচ্ছে কিবোর্ড ইমপ্লিমেন্ট। আপনি যদি চান এর গতিটাকে যদি বাড়াতে চান, তো আপনার যে কাজটা করতে হবে, এডিট, এডিট থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে জেনারেল, এইখান থেকে আপনি এক কাজ করে দিতে পারবেন। সাপোজ আমি এর গতিটাকে রাখলাম 0.5 ইঞ্চি। এখন যদি আমি এটাকে ওকে দেই, দেখেন এখন কি তার গতিটা কি একটু দ্রুত দৌড়াচ্ছে না? দেখছি, জি স্যার। ক্লিয়ার হয়েছে? এর গতি কিন্তু দ্রুত এখন দৌড়াচ্ছে। আমি যদি আরো বাড়িয়ে দিতাম তাহলে কিন্তু আরো সে বেড়ে যেত। তো এইভাবে কিন্তু এর আপনি কিবোর্ড ইমপ্লিমেন্টের মাধ্যমে গতিটা কমাতে বাড়াতে, এর স্পেসটা দ্রুত সরানোর জন্য এই কাজটা করতে পারেন। তো আপনার যেইভাবে এটা রাখা দরকার ততটুকু আপনি রেখে দিবেন। তো আমার ইচ্ছা মতো আমি এটা রেখে দিলাম। এইখানে একটা জিনিস দেখেন, এইটা কিন্তু ইঞ্চিতে সে কনভার্ট করা আছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে কন্ট্রোল আর দ্বারা যদি আমি রুলার টানি, দেখেন এইখানে কি ইউনিটটা কিতে আছে, ইঞ্চিতে না? ইঞ্চিতে। জি স্যার। তার জন্য কিন্তু সে ইঞ্চিতে পরিমাপটা নিয়ে নিয়েছে। এটা যদি আপনি পিক্সেলে করা থাকতে তাহলে পিক্সেলে থাকতে, যদি সেন্টিমিটার করা থাকতে তাহলে সেন্টিমিটার নিয়ে নিত। এই গেল জেনারেলের অপশন। তারপরে আসি সেকশন। তো সেকশনটা এখানে বেশি কোনো কাজে ইউজ করা হয় না। টাইপ, টাইপটাকে একটু ব্যবহার করা হয় এখানে, যে এইখানে টাইপের লিডিং কত 2 আছে, তাই না? দেখি এটা কিন্তু এখান থেকে আমরা সেটিং না করে অন্য একটা অপশনে আমরা করি আসলে। হ্যাঁ, তো এখান থেকেও আপনি ডিফল্ট হিসাবে করতে পারেন,
বা অন্য জায়গায়ও করতে পারেন। হ্যালো, একটা টাইপ এর জন্য ক্যারেক্টার নেই, তাহলে জিনিসটা বোঝাতে আরো ক্লিয়ার হবে। সাপোজ টাইপ টুলস এর উপরে ক্লাস আসবে, সামনে ক্লাস আসতেছে, এগুলো নিয়ে এখন চিন্তা করার কোনো ই নেই। দেখেন এইখান থেকে আমরা টাইপ টুল থেকে কি করতাম, লোগোটা একটা রাখলাম, 10 রাখলাম, 8, ওকে, কন্ট্রোল ভি করে দিলাম একে। সাপোজ এরকম আমার একটা টেক্সট আছে। এখন দেখেন এই টেক্সটটায় এইগুলোকে বলা হয় লিডিং, যে একটা থেকে আরেকটা স্পেস বা দূরত্ব, এটাকে বলা হয় লিডিং। বুঝতে পারছি? এই যে একটা লাইন থেকে আরেকটা লাইনের যে গ্যাপ, এই গ্যাপ গুলোকে বলা হয় লিডিং। তো এইখান থেকে আমরা কিন্তু এটাকে গ্যাপ বাড়াতে কমাতে পারি, তাই না? আমাদের এই অপশন এখানে ফটোশপে আমরা শিখছিলাম, তাই কি না? জি স্যার, ঠিক আছে। এটা আমরা ফটোশপে শিখেছিলাম। তো এইখানে সেম প্রসিডিউর, আপনি ইচ্ছা করলে গ্যাপ বাড়াতে কমাতে এইখান থেকে ডিফল্ট হিসেবে করতে পারবেন, কিন্তু এডিট থেকে প্রেফারেন্স, এখান থেকেও এই জিনিসটা করা যায়, এই যে এখান থেকে করতে পারবেন। তারপরে একটা অপশন আছে যে ট্র্যাকিং। ট্র্যাকিং মানে হচ্ছে, এটাকে একটু ক্যান্সেল দিলাম, আমার কোন একটা ডকুমেন্ট, আমি এইভাবে অনেকগুলো ডকুমেন্ট নিলাম, এখন যদি আমি আনডু রিডু করতে চাই, সাপোজ আমি যদি ব্যাকে ফিরে আসতে চাই, তাহলে আমাদের কি করতে হতো, এই যে আনডু রিডু করতে হতো, যেটা আমরা ফটোশপেও শিখেছিলাম, তাই না? কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল শিফট জেড, আনডু রিডু করার জন্য ফটোশপে শিখেছিলাম না? যাদের ফটোশপ গুলো ক্লিয়ার হন না, তারা আবার ফটোশপটা এই জিনিসগুলো একটু ঝালাই দিয়ে আসেন। আমি কিন্তু এই জিনিসগুলো ক্লাসে বলবো না যে এইভাবে এইভাবে, আমি কিন্তু কইরে যাবো শুধু আনডু রিডু, আপনাদের কিন্তু এই জিনিসগুলো বুঝতে হবে। তো ফটোশপে কি আনডু রিডুর স্টপ ছিল না, কন্ট্রোল শিফট জেড এবং কন্ট্রোল অল্টার জেড। ইলাস্ট্রেটরেও সেম প্রসিডিউর আছে, এই দেখেন ইলাস্ট্রেটরেও সেম প্রসিডিউর আছে, এখানে আপনি এই আনডু রিডু করতে পারবেন। দেখেন আনডু করার জন্য কন্ট্রোল জেড, কিবোর্ড থেকে যদি কন্ট্রোল জেড প্রেস করেন সে আনডু হয়ে যাবে, এখন বারবারই হবে। কিন্তু ফটোশপে কিন্তু আনডু যদি একবার করা যেত, কন্ট্রোল জেড দ্বারা একবার আনডু হইতো, আবার কন্ট্রোল জেড প্রেস করলে আবার পূর্বের জায়গায় ফিরে আসতো। কিন্তু বারবার স্টেপ বাই স্টেপ যদি আনডু করতে হতো, তাহলে কি কন্ট্রোল শিফট জেড প্রেস করতে হইতো, তাই না? স্যার, কিন্তু এইখানে কিন্তু বারবার আপনি ইলাস্ট্রেটরে এই মজা আছে কাজ করার জন্য যে আপনি কন্ট্রোল জেড প্রেস করলে বারবার সে আনডু হয়ে যাবে। আবার রিডু করতে হলে কি করতে হতো, ফটোশপে যখন করেছিলাম রিডু করতে হতে, তাহলে কিন্তু কন্ট্রোল অল্টার জেড প্রেস করে আবার কি পুনরায় জায়গায় নিয়ে আসতে হইতো, তাই না? ইলাস্ট্রেটরে যদি আমার পূর্বের জায়গায় ফিরে আসতে হইতো, তাহলে কন্ট্রোল শিফট জেড, দেখেন একটু ডিফারেন্স এখানে, কন্ট্রোল শিফট জেড প্রেস করলে কিন্তু আবার সে রিডু হচ্ছে, আবার নিয়ে আসতেছে। তো এই যে আনডু রিডু হচ্ছে, বারবার হচ্ছে, এইটা কতবার আপনি করতে পারবেন? প্রশ্ন জাগে না যে আমি কতবার করতে পারবো এই জিনিসটা? তো এইটার জন্য আপনার সেটিং ঠিক করে নিতে হবে। দেখেন এখান থেকে প্রেফারেন্স, এই যে ট্র্যাকিং, এখানে আপনি সর্বোচ্চ 1000 বার করতে পারবেন। তো আমি মূলত 20 বা 30 এর মধ্যে আমি রাখার প্রেফারেন্স করি, এতটুকুই রাখি। কারণ কি, আপনার যদি এইটা বেশি বাড়াই দেন, তাহলে আপনার অনেক সময় আপনার ইলাস্ট্রেটর কাজ করার সময় ক্র্যাশ হয়ে যাবে এবং ইলাস্ট্রেটর স্লো হয়ে যায়, হ্যাঁ, কারণ তার এই ইটা বাড়ানোর কারণে। তো মোটামুটি 20 থেকে 30 এর মধ্যে রাখলে এর মধ্যে আপনি কাজগুলো করে ফেলতে পারবেন। তো আপনারা 20 বা 30 এর মধ্যে রেখে কাজটা করবেন, ঠিক আছে? এই গেল এখান থেকে যে আপনি আনডু রিডুর কতবার পিছনে যেতে পারবেন এই জিনিসটা। আমি 20 বার দিয়ে রাখছি, আমি 20 বার ইচ্ছা করলে পিছনে যেতে পারবো, 20 বার সামনে আসতে পারবো। বুঝতে পারছি? জি স্যার। ক্লিয়ার? আজকের কিন্তু টুকটাক অনেক জিনিস শিখাচ্ছি, যদি ক্লিয়ার না হন প্রশ্ন করতে বলছি, কিন্তু আমি কিন্তু পরবর্তীতে কিন্তু এই জিনিসটা বলবো না। বারবার বলি, কাজ করার সময় আবার
কিভাবে করতেছে কি করতেছে এটা পরে জিজ্ঞাসা করবেন না কেউ, এখন ভালো করে বুঝে যান। না বুঝলে বললেন যে আমি বুঝি না, আর একবার বুঝাই দেন, নো প্রবলেম, আমি বুঝাবো, একবার না 10 বার বুঝাবো প্রয়োজনে। দেখি তাহলে আন্ডাররিডও পেলাম, যে কতবার আমি পিছনে যেতে পারবো সেই জিনিসগুলো বুঝলাম। এখন এখানে একটা অপশন আছে ইউনিট। ইউনিটটা মানে কি? ইউনিটটা মানে হচ্ছে আপনি কোন ইউনিটে রেখে কাজটা করতেছেন। সাপোজ আমি যদি এখানে ইউনিট রাখতাম সেন্টিমিটার, দেখেন এখন এখানে এসে আমি কিন্তু ইউনিটটা এখানে দেখতে পারতেছি, এই ইউনিটটা আছে সেন্টিমিটারে। যদি আপনি এখানে কনভার্ট করে দিতে চান, ইউনিট কিন্তু সেন্টিমিটারে এসে নিয়ে নিবে, এখানে সেন্টিমিটার নিয়ে নেন, সেন্টিমিটারে আলটিমেটলি নিয়ে নিবে এখান থেকে ইউনিট। তো আপনি পরবর্তীতে ইউনিটটা যদি কাজ করতে চান কোন একটা ডকুমেন্টের, দেখেন ইউনিট কিন্তু ওই সেন্টিমিটারে শো করতেছে, তাই না? দেখছি এই যে রেক্টেঙ্গেল শেপটা নিচে একটু দেখি, যখন শেপটা নিতেছি তখন কি সেন্টিমিটারে শো করতেছে না? জি স্যার। জি স্যার। আমরা কিন্তু ফটোশপে এই জিনিসটা পেয়েছি, ফটোশপে কিন্তু এই ইউনিটটা কিতে কনভার্ট করতো, সেম প্রসিডিউর কিন্তু এখানেও। দেখেন এখানে কিন্তু ইঞ্চিতে শো করা আছে, আমি যদি এখান থেকে ইউনিটটাকে চেঞ্জ করে নিতাম, এটাকে যদি পিক্সেলে রাখতাম তখন এই যে পিক্সেলে শো করতেছে, তাই না? আবার জি যদি স্যার। একে আমি মিলিমিটারে রাখতাম, দেখেন মিলিমিটারে শো করতেছে। তো এইখান থেকে কিন্তু আপনি ইউনিটটাকে চেঞ্জ করে নিতে পারেন, এই যে, বুঝতে পারছি? তো ইলাস্ট্রেটরও সেম প্রসেস, এখানেও আপনি এইখান থেকে যেইভাবে ইউনিটটাকে চেঞ্জ করে দিবেন সেইভাবে সেই ইউনিটটা চেঞ্জ করে দিতে। আমি ইঞ্চিতে রাখলাম, দেখেন ইঞ্চিতে কনভার্ট হয়ে গেছে। আমি যদি একে সেন্টিমিটারে রাখি তাহলে সেন্টিমিটারে কনভার্ট হবে। এইখান থেকে ডান ক্লিক করে আপনি এই ইউনিটগুলো সিলেক্ট করে নিতে পারেন, অথবা এডিট থেকে আসবেন, এডিট থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে ইউনিট, এইখান থেকে আপনি নিয়ে নিলেন। তো আমি মূলত এখান থেকে করব না, আমি বারবার এই জায়গায় আসার থেকে ওইখান থেকে করাটাই আমার জন্য ভালো। তারপরের অপশনটা আছে কি, স্ট্রোক, তাই না? স্ট্রোক মানে কি দেখি। স্ট্রোকটা হচ্ছে যে আমরা একটা যখন ফটোশপে কাজ করতাম তখন ফিল এবং স্ট্রোক শিখেছিলাম, তাই না? এখান থেকে যদি ডকুমেন্ট নিতাম এখান থেকে স্ট্রোক একটা কালার অ্যাপ্লাই করতে পারতাম, এবং স্ট্রোকের এটা কি 1 পিটি 2 পিটি এরকম করে স্ট্রোকটা বাড়িয়ে নিতে পারতাম, তাই না? জি স্যার। দেখেন আমি ফিল এবং স্ট্রোক একটা কালার নিয়েছি, এবং ফিল এবং স্ট্রোককে আমি কিন্তু জিনিসটা দেখিয়ে দিতে পেরেছি যে এটা ফিল এবং এটা স্ট্রোক। সেম প্রসিডিউর ইলাস্ট্রেটরে আপনি ফিল এবং স্ট্রোক পাবেন এখানে। এখানে দেখেন এই ফিল এবং স্ট্রোক দুইটা অপশন আছে। তো আমি একটা ফিল কালার নিলাম আর একটা স্ট্রোক কালার নিলাম। এখন স্ট্রোকের এইখান থেকেও কিন্তু অপশন আছে পিটি, কত পিটি আমি রাখবো, তাই না? সাপোজ আমি 6 পিটি রাখলাম। এখন একটা যদি স্ট্রোক আমি ক্রিয়েট করি, সাপোজ এখানে দেখেন 6 পিটি স্ট্রোক নিয়ে এসে কি একটা শেপ মেক করছে। তো এটা কি পিটি তার এটা দেখিয়ে দিয়েছে। এখন এই ইউনিটটা কিন্তু পিটি শো করতেছে। আপনি যদি চান না আমি পিটিতে রাখবো না, আমি অন্য কোনো একটা ইউনিট ব্যবহার করব, তো ইউনিটিতে আসবেন, ইউনিটে আসার পরে এখানে স্ট্রোক নামে একটা অপশন আছে, এইখান থেকে আপনি যেইভাবে তাকে দেখিয়ে দিবেন সেইভাবে সে নিয়ে নেবে, বুঝতে পারছি? আপনি যদি ইঞ্চিতে দেখিয়ে দেন ইঞ্চি নিয়ে নেবে সে, আপনি যদি পিটি দেখিয়ে দেন পিটি নিয়ে নেবে। এই গেল একটা অপশন। তারপরে হচ্ছে টাইপ। টাইপ হচ্ছে কি, এটা টাইপটা একটু দেখাই, যে আমরা কোন একটা টাইপ কিন্তু এই দেখেন এই টাইপটাকে যদি ধরি এটা কিন্তু পিটি তে শো করতেছে, এই দেখছি পিটি না, পিটি তে শো করতেছে না টাইপ টুলসটা, খেয়াল করছি? জি এই যে স্যার। সাইজটা, সাইজ কিন্তু পিটি তে শো করতেছে। আপনি যদি চান আমি পিটি তে রাখবো না অন্য কোনো একটা ইউনিট ব্যবহার করব, তো আপনি এখান থেকে গিয়ে ইউনিটে গিয়ে এখান থেকে এই যে পয়েন্টস বাদ দিয়ে আপনি ইঞ্চি মিলিমিটার সেন্টিমিটার যেভাবে চান সেইভাবে রাখতে পারেন, বুঝতে পারছি? তো আমি আমার মতো করে রেখে দিলাম। তো আপনারা যেইভাবে রাখতে চান ইচ্ছা করলে আপনারা সেইভাবেই রাখতে পারবেন। তো এইভাবে কিন্তু এর ইউনিট গুলো চেঞ্জ করা হয়, যে এখানে ইউনিট কিভাবে রাখবেন, কোন পজিশনে রাখবেন, এই জিনিসগুলো এখান থেকে পরিবর্তন করা যায়। এরপরে আসে ইউনিট গেল, তারপরে হচ্ছে গাইড। গাইডটা কি একটু বুঝি। গাইড হচ্ছে ফটোশপে আমরা গাইড নিয়ে কাজ করতাম, তাই না? ফটোশপে কিন্তু এইভাবে কি গাইড টানতাম না, আমরা গাইড টেনে কাজ করতাম না? জি স্যার। জি স্যার। সেম জিনিস ফটোশপেও কিন্তু আপনি গাইড নিয়ে আপনার কাজ করতে পারবেন এখান থেকে। এইখান থেকে গাইড টানলেন, দেখেন আপনার যেইভাবে দরকার
গাইডটাকে টানতে পারতেন, যেইভাবে দরকার তাকে পরিবর্তন করতে পারতাম। হ্যাঁ, যেগুলো এখানে সেম প্রসিডিউর ফটোশপেও ছিল। ফটোশপে এই জিনিসগুলো বেশি ইউজ হতো না, দরকার হতো না, তার জন্য আমি দেখাই না জিনিসগুলো, কিন্তু ইলাস্ট্রেটর এই জিনিসগুলো দরকার। সাপোজ গাইড, এটা কিন্তু এই মুভ করাতে হলে ক্লিক করে ফটোশপে নিয়ে সাইডা দিলেই হইতো, তাই না? দেখছেন, মুভ করাতে এই গাইড ছিল। ইলাস্ট্রেটরও সেম প্রসিডিউর গাইড আছে। এখান থেকে কন্ট্রোল আর দ্বারা এই যে রুলার চলে আসবে, এই যে কন্ট্রোল আর কিবোর্ড থেকে এইভাবে যদি আপনার না থাকে, কন্ট্রোল আর দিলে এইভাবে রুলার চলে আসবে। তো আমি পেলাম এখান থেকে কন্ট্রোল আর দ্বারা রুলার নিলাম। এখন আমি গাইডটাকে কি দ্বারা টানবো? এই যে ক্লিক করে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, দেখেন এই গাইড শো করতেছে, তাই না? দেখছি যে আপনার গাইড কিন্তু এখান জি, থেকে স্যার। শো করতেছে। জি স্যার। এখন এই গাইডের অনেক পরিবর্তন আছে এখানে। সাপোজ আমি একটা এখন কাজ করতেছি, প্রবলেম? না স্যার। ওকে। তো আমি সাপোজ এটা নিয়ে কাজ করতেছি, আমার এখন যদি গাইডের কালারও যদি সেম হয়, গাইডও যদি সেম হয়, তাহলে আমার কাজ করতে কি প্রবলেম হয়ে যাবে, তাই না? তো এই ক্ষেত্রে আমি যদি চাই গাইডের কালার চেঞ্জ করব বা গাইডের চেঞ্জ করব, সেটা কিভাবে করা যায় সেটা একটু দেখি। তো এডিট থেকে যাবেন, প্রেফারেন্স থেকে এখান থেকে গাইড এবং গ্রিড। তো গাইডের এখান থেকে কালার চেঞ্জ করা যায়। দেখেন এখানে যখন রেড রাখলাম, তখন কিন্তু গাইড কিন্তু রেড আকার ধারণ করছে এবং সবগুলো একই আকার ধারণ করে। দেখেন এখন যদি কোনো একটা ডকুমেন্ট কাজ করতে হয়, রেড এর সাথে রেড কি মিক্স হয়ে গেছে, সাপোজ এখানে আমার একটা টেক্সট রাখা দরকার বা শেপ রাখা দরকার, তো আমি কিন্তু সেই জিনিসটা পরবর্তীতে রাখতে পারতেছি না, কারণ গাইডের সাথে কি কালারটা ম্যাচ হয়ে গেছে। তো আমার গাইডের কালারটা কি চেঞ্জ করে নিতে হবে না? হবে কি না? জি স্যার। তাহলে আমি সেটা কিভাবে সেট করবো? এখান থেকে প্রেফারেন্স থেকে এই যে গাইড, গাইডের এখানে এসে আমার যেই কালারটা আমি চাই সেই কালারটা আমি দিয়ে দিলাম। সাপোজ আমি ছায়ান চাচ্ছি, ছায়ান দেবো। এখন গাইডের নিচে একটা স্টাইল আছে, এই যে স্টাইলটা হচ্ছে একটা হচ্ছে লাইন, একটা ডট। তো আমি এত সময় কি নিয়ে ডট নিয়ে কাজ করতেছি, এই যে ডট শো করতেছে। এখন আপনি যদি চান একে কালার কালার দিবেন লাইন আকারে, একটা লাইন ক্লিক করে দেই, ওকে করে দেই, দেখেন আমার কিন্তু সবগুলো লাইন আকারে শো করতেছে গাইড, তাই না? দেখছেন ডট কিন্তু দেখাচ্ছে না, প্রত্যেকটা লাইন অন্য কালার শো করতেছে। এই যে হয়ে গেল আমার অন্য কালারের গাইড। তো এইভাবে আপনি গাইডের কালার চেঞ্জ করতে পারবেন, গাইডটাকে পরিবর্তন করতে পারবেন। গাইডের ডট রাখতে চাচ্ছেন না, যেভাবে রাখতে চাচ্ছেন সেটা পরিবর্তন এখান থেকে করতে পারবেন। তারপর হচ্ছে গ্রিড। গ্রিড, হ্যালো স্যার, হ্যাঁ আজকে কি ক্লাসটা রেকর্ড হইতাছে? নেটটা আমার প্রচুর ডিস্টার্ব দিতেছে, ভালো করে করতে পারতেছি না। আচ্ছা, আমি ক্লাস শেষে মনে করেন একটা লিংক দিয়ে দিব, আর ওইখানে ক্লাসটা আছে। আচ্ছা স্যার, ধন্যবাদ। আচ্ছা, ক্লাস শেষে ওইটা নিয়ে, ঠিক আছে। তো এইখান থেকে গাইড পাইলাম, গ্রিড পাইলাম। এইখান থেকে গ্রিড যদি আপনি চান কালার চেঞ্জ করতে বা যেভাবে চান সেইভাবে আপনি গ্রিডটাকেও ই করে দিতে পারবেন। তো এইটা এখানে গ্রিডটা বেশি কাজে ইউজ করা না, গাইডটাই বেশি কাজটা ইউজ করা হয়, গ্রিডের কাজটা খুবই কম ইউজ করা হয়। তো গাইড দেখলাম, এখন দেখি স্মার্ট গাইড। স্মার্ট গাইডটা হচ্ছে সামনে দেখবো স্মার্ট গাইডটা আসলে কি। স্মার্ট গাইড একটু দেখিয়ে দেই। স্মার্ট গাইডটা আমি এর নিয়ে সামনে ক্লাস আসবে। সাপোজ আমি এইখানে একটা শেপ নিলাম, দেখেন এখন এই শেপটার যদি আরেকটা অল্টার ধরে নেই, দেখেন নিচে কি একটা গাইডের মতো একটা জিনিস শো করতেছে না, যে লাইন আমার সোজা আছে কিনা, এটা শো করে দেখাচ্ছে। দেখছি একটা অন্য কালার থেকে, দেখতেছি কেউ? স্যার এই যে সবুজ কালারের একটা হ্যাঁ, সবুজ কালারের একটা জিনিস সে দেখিয়ে দিচ্ছে যে তোমার এই ঠিক আছে কিনা, অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, এইসব কিন্তু সেও যে দেখিয়ে দিচ্ছে, দেখছি। এইটাকে বলা হয় স্মার্ট গাইড। তো আপনি যদি চান এই স্মার্ট গাইডের কালারটাকে চেঞ্জ করে অন্য কালার দিবেন, তাহলে আপনার এইখান থেকে এই যে স্মার্ট গাইডের এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলেই হবে। তো আমি গ্রিন করে রেখেছি, তার জন্য আমাকে গ্রিন শো করতেছে, তাই না?
আপনি যদি অন্য কালার দেখিয়ে দেন তাহলে অন্য কালার সে নিয়ে নেবে। ওকে, এখানে আর কিছু দরকার নাই, স্লাইস এগুলো দরকার নাই, এটাও দরকার নাই, ইউজার ইন্টারফেস এটাও দরকার নাই, এটাও দরকার নাই। এইটা দরকার আছে লাস্টে, এটা অ্যাপিয়ারেন্স অফ ব্ল্যাক। এইখানে আপনি স্ক্রিনটা কি কালার রাখতে চাচ্ছেন বা কি কালার রাখবেন, এখান থেকে একটা অপশন আছে, আপনি ইচ্ছা করলে অল ব্ল্যাক আর হচ্ছে অল ব্ল্যাক অন রিচ ব্ল্যাক। এখন এই জিনিসটা কি দেখেন, রিচ ব্ল্যাকে যদি আপনি রাখেন তাহলে আপনার ডকুমেন্ট গুলো সব রিচ ব্ল্যাক, খুব ব্ল্যাক শো করবে। এখানে দেখি, এখানে আমি এটা ব্ল্যাক কালার ইউজ করি, দেখেন এটা হচ্ছে রিচ ব্ল্যাক। এটাকে যদি আমি ডাবল ক্লিক করি, এটা কিন্তু রিচ ব্ল্যাক না, কিন্তু এটা ব্ল্যাক, এই যে শো করতেছে তার কালার কোড। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনার কিন্তু রিচ ব্ল্যাকের কাজগুলো সেট করতে নিষেধ করে। কারণ কি, রিচ ব্ল্যাক থেকে কাজ করে নিলে আপনার ডিজাইনটা খুব চোখে বাজে। তারপর এটাকে যদি আমি রিচ ব্ল্যাক দিয়ে কাজটা করতাম, দেখেন আগেরটার থেকে এটা কি একটু চোখে একটু ধাঁধালো লাগে না? তো লাগে কি না? একটু চোখে বাজে খুব, মানে গাঢ়ত্ব মনে হয়, চোখ ধইরা দেয়। হ্যাঁ, তো একটু হালকা ব্ল্যাকটা রাখা। আয়না রাখা, জি, এই ডিস ব্ল্যাক দিলে মনে হয় যেন আয়না রাখা সামনে। হ্যাঁ হ্যাঁ, তো চোখে একেবারে ঝাঁঝালো হয়ে যায়। তার জন্য কি করবে, আপনার কিন্তু যখন কাজটা যখন আপনার কাছ থেকে নিবে, সে কি হয় প্রিন্ট করবে, না কিন্তু তার স্ক্রিন মনিটরে শো করাবে, তাই না, তার সার্ভিসটা প্রোভাইড করার জন্য। তো এই জিনিসটা যদি সে নিয়ে ইউজ না করতে পারে, তাহলে সে আপনার কাছ থেকে করিয়ে কোনো লাভ হয়েছে? আপনাকে ছোট ছোট কস্টিং করে। তো এর জন্য কি, আর রিচ ব্লক থেকে যদি আপনি ডকুমেন্ট গুলো করেন, প্রিন্ট করান, তাহলে কিন্তু খুব কস্টটা বেশি পড়ে যায় রিচ ব্লক দেওয়ার জন্য প্রিন্টারে। তোর জন্য হালকা কালারটা ইউজ করা হয়। তো এটাকে ইচ্ছা করলে আপনি প্রেফারেন্স থেকে অ্যাপিয়ারেন্স অফ ব্ল্যাক, এইখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারতেছেন যে আমার আউটপুটটা কি কি ব্ল্যাক হবে। এটা আপনি এইখানে থেকে ব্ল্যাক অ্যাকচুয়ালি, অল ব্ল্যাক অ্যাকচুয়ালি এখানে ক্লিক করে দিবেন, ওকে করে দিবেন, তাহলে আপনার হয়ে যাবে। তারপরে আরেকটা জিনিস দেখি যে ইউজার ইন্টারফেস, এটা খুব কাজে আসে। ইউজার ইন্টারফেসটা হচ্ছে কি, দেখেন আমি একটু পরিবর্তন করি, একটু যদি ডার্ক রাখি, দেখেন আমার ইন্টারফেসটা কি একটু ডার্ক হয়ে গেল না? হলো কি না? জি স্যার। এই যে ইন্টারফেসটা কিন্তু একটু ডার্ক শো করতেছে। আর দেখেন এখন দেখাই এডিট থেকে ইউজার ইন্টারফেস, দেখেন এখানে যদি ডার্ক রাখি দেখেন সবগুলো ডার্ক দেখাচ্ছে। এখানে যদি আমি মিডিয়াম রাখি, মিডিয়াম দেখাচ্ছে, দেখছি। আবার এখানে যদি লাইট রাখি তাহলে লাইট একটা কালার দেখাচ্ছে, তাই না? তো আপনার ডকুমেন্ট গুলো কিভাবে রেখে কাজ করতে চাচ্ছেন, এইখান থেকে আপনি সেটাকে দিয়ে দিতে পারবেন। অথবা আপনি এখান থেকে এই যে 100% আছে না, এইগুলো আপনি কন্ট্রোল করে দিতে পারবেন এখান থেকে, সেই অপশন আপনার কাছে আছে। তো আমি এখান থেকে মিডিয়াম ডার্ক রাখলাম, আপনি ইচ্ছা করে এখান থেকে পার্সেন্টেজ বাড়িয়ে কমিয়েও দিতে পারেন, আপনার যেইভাবে খুশি যেইভাবে ইচ্ছা। বুঝতে পারছি? মিডিয়াম ডার্কটা রাখলাম, এটা আমার কাছে মনে হয় ভালো হয়। আপনারা এই দুইটা অপশন, ডার্ক অথবা মিডিয়াম ডার্ক, যেকোনো একটা রেখে কাজ করতে পারেন, অথবা আপনার যেখানে কমফর্ট মনে হয় সেই অপশনটা আপনি রেখে কাজটা করবেন। তো এইভাবে কিন্তু এই জিনিসটাকে চেঞ্জ করা যায়, পরিবর্তন করা যায়। ওকে, এই গেল ইন্টারফেস গুলো আমি খুব ভালো করে দেখাইলাম। তো ইন্টারফেসে যদি কারো প্রবলেম থাকে এখন শেয়ার করেন। ইন্টারফেস জিরো স্যার। প্রবলেম নাই। নাই, কারণ নাই। জিনিসটা নেই। ওকে, তাহলে সামনের দিকে আগাই। এখন আমরা ফটোশপে একটা জিনিস দেখেছিলাম যে কোনো একটা ডকুমেন্টকে সেভ করতে হলে সেভ করতে পারতাম, সেভ অ্যাজ দিয়ে আমরা সেভ করতে পারতাম, এবং এখানে অনেকগুলো অপশন ছিল সেভ করার জন্য, পিডিএফ, ইপিএস, ডটস, অনেকগুলো অপশন থেকে আমরা সেভ করতে পারতাম, তাই না? সেম প্রসিডিউর আপনি যদি এখানে ইলাস্ট্রেটরও কাজ করতে চান, আপনি যদি সেভ করতে হয় ফাইল থেকে সেভ, অথবা সেভ অ্যাজ একটা অপশন আছে, তাই না? এখানে সেভ অ্যাজে আসলাম, দেখেন এখানে কিন্তু অল্প কয়টা ফরম্যাট, পিডিএফ এ ফরম্যাটে সেভ করা যায়, ইলাস্ট্রেটর, ইপিএস, এরকম 3-4টা ফরম্যাট এখানে আছে।
অন্যান্য ফরম্যাট গুলো নাই। এখন যদি বলেন যে আমি জেপিইজি ফরম্যাটটা কিভাবে সেভ করব, তো আমরা ফটোশপে জেপিইজি ফরম্যাট সেভ করার পদ্ধতি জানতাম, তাই না? ফাইল থেকে সেভ এসে এসে এইখান থেকে আমরা ফরম্যাটটাকে চেঞ্জ করে দিতে পারতাম জেপিইজি, এই অপশনটা আমাদের ছিল, তাই না? কিন্তু ইলাস্ট্রেটরে এই অপশনটা এখানে এইভাবে নাই। সেভ এসে এসে আমি জেপিইজি ফরম্যাটটাকে সেভ করতে পারতেছি না। এখন কিভাবে সেভ করব? এখন এটাকে আপনার সেভ করতে হলে ফাইল থেকে যেতে হবে এক্সপোর্ট। ফাইল থেকে যখন এক্সপোর্টে আসলাম, এক্সপোর্ট থেকে এখান থেকে দেখেন অনেকগুলো টাইপ এখানে পেয়ে গিয়েছে। এখানে বিটম্যাপ, ফ্ল্যাশ, জেপিইজি, পিএনজি, পিএসডি, ফটোশপ পিএসডি, বিভিন্ন ফরম্যাটে একে আমি সেভ করে নিতে পারি। তো সাপোজ আমি চাচ্ছি জেপিইজি ফরম্যাটে সেভ করব। দেখেন জেপিইজি ফরম্যাটে যখন আসলাম, এখানে সে একটা জিনিস দেখাচ্ছে ইউজার আর্টবোর্ডস, তাই না? ইউজার আর্টবোর্ডসটা হচ্ছে আপনি এটাকে কি আর্টবোর্ডের মধ্যে যতটুকু অংশ আছে সেইগুলোকে সিলেক্ট করে সেভ করতে চান, নাকি আর্টবোর্ডের বাইরের অংশও সিলেক্ট করতে চান? তো ফটোশপে কিন্তু ইউজার আর্টবোর্ড একটাই মাত্র ছিল, তাই না? বাইরের জিনিসগুলো কিন্তু আর্ট শো করতো না। কিন্তু ইলাস্ট্রেটরে কিন্তু বাইরের অংশগুলো শো করতেছে। আর্টবোর্ডের বাইরে ওয়ার্ক এক্সটেনশনও যদি আমরা কোনো ডকুমেন্ট রাখি, সেগুলো কিন্তু শো করে, তাই না? জি স্যার, করে। তো তার জন্য আপনি এখানে কি দেখাতে চাচ্ছেন? আপনি আর্টবোর্ড যদি আর্টবোর্ডের মধ্যের গুলো যদি সব সিলেক্ট করতে চান, তাহলে এখানে ক্লিক করে দেবেন ইউজার আর্টবোর্ডস, তারপরে সেভ দিয়ে দেন। এইখান থেকে একটা অপশন আছে, আপনি কালার মোড কোনটা রাখতে চাচ্ছেন। সাপোজ আপনি কাজ করা হয়ে গেছে, এখন কালার মোডটাকে চেঞ্জ করতে চাচ্ছেন, তো এখান থেকে কিন্তু কালার মোড চেঞ্জ করে দিলে অটোমেটিক্যালি কালার মোড চেঞ্জ হয়ে ডিজাইনটা সেভ হবে। তো আমি চাচ্ছি আরজিবি কালার মোড, সিএমওয়াই কে ছিল, আরজিবি কালার মোডে চেঞ্জ করে করব। এখন কোয়ালিটিটা কতটুকু রাখবো? কোয়ালিটিটা চেষ্টা করবেন একটু হাই রাখার চেষ্টা করবেন, হাই বা ম্যাক্সিমাম এই অপশনটা রাখবেন। আর এইখান থেকে রেজুলেশন কত? রেজুলেশন 150 রাখতে পারেন বা 72 রাখতে পারেন আরজিবির ক্ষেত্রে। এই অপশনটা ফটোশপে ছিল না, আপনাকে এই জিনিসটা সে মেক করে দিয়েছে। 150 এই অপশনটা ছিল না ফটোশপে, আপনি এখান থেকে কিন্তু সেটা কনভার্ট করে নিতে পারতেছেন। তারপরে আমি ওকে দিলাম। আর সবগুলো এই যেগুলো, এগুলোর কোনো পরিবর্তন করা লাগবে না। ওকে দিলাম, দেখেন আমার ডকুমেন্টটা কিন্তু সেভ হয়ে গেছে। এই যে দেখেন আমার ডকুমেন্টটা কিন্তু খুব স্মুথলি সেভ হয়ে গেছে, এই যে দেখছি। এখন একটা জিনিস দেখেন, এই কাজটা কিরকম একটু ঘোলা ঘোলা লাগতেছে, তাই না? চোখে জি স্যার। বাজতেছে, একটু ঘোলা ঘোলা লাগতেছে। এর অনেক রহস্য আছে, আমরা সামনের কোন এক ক্লাসে জিনিসগুলো শিখাবো, যে হাই কোয়ালিটির রেজুলেশন ইমেজ গুলো কিভাবে সেভ করতে হয়। ফটোশপে এরকম একটা ক্লাস নিয়েছিলাম না, হাই কোয়ালিটির রেজুলেশন গুলো সেভ করার? নিয়েছিলাম মেবি। জি স্যার। ইলাস্ট্রেটরও একটা ক্লাস নেব সামনে, এখন সেটা দেখাচ্ছি না। মনে হয় না তো স্যার, হাই রেজুলেশন তো নেননি। কি বলে, আমি সেভ আছে এরকম একটা ক্লাস নেওয়ার তো কথা। জিনা স্যার, জি না স্যার, নেননি। সেভ ফর ওয়েব এইভাবে কি আমি কাজ করে দেখাইছি না একদিন? সেভ ফর ওয়েব করে দেখাইছিলেন জি স্যার, দেখাইছেন। থেকে এই যে সেভ করবেন। এইখান থেকে ও 4 আপে রেখে হাই রেজুলেশনের ছবিটা আমি রেখে তারপরে সেভ করতে পারতাম। তাহলে এই জিনিসগুলো তো দেখাইছি মেবি। জি স্যার, দেখাইছেন। জি স্যার। তাহলে তারা ক্লাসটা করছে, আপনি দেখাইছিলেন স্যার। ওকে। তাহলে ইলাস্ট্রেটরেও কিছু প্রসিডিউর আছে, ওগুলো আমি এখন বলবো না, যখন কাজগুলো করব তখন আমি জিনিসগুলো দেখিয়ে দেবো সামনে। তো এইভাবে কি আমি এক্সপোর্ট করে সেভ করতে পারতাম, তাই না? এখন যদি চান যে কোনো একটা ডকুমেন্ট, সাপোজ ফটোশপের কোনো একটা ডকুমেন্ট যদি আমি কনভার্ট করতে চাই, সাপোজ এখানে আমি আর একটা শেপ নিলাম, এটা রাখলাম, এটাকে একটা কালার অ্যাপ্লাই করলাম, এরকম হলো। এখন এটাকে আমি ইচ্ছা করলে একটা জিনিস শিখছিলাম, যে এটাকে সেভ অ্যাসে গিয়ে আমি যদি এটাকে সেভ করি, এটাকে যদি আমি ইপিএস ফরম্যাটে সেভ করতাম, তো আমি কিন্তু ইপিএস মানে
আমি ইলাস্ট্রেটরে নিয়ে কনভার্ট করে কাজ করতে পারতাম, ফটোশপ থেকে ইলাস্ট্রেটরে। তো ইপিএস ফরম্যাট দেখিয়ে দিলাম। এখন এটাকে যদি আমি একটু সেভ করি, সেভ করলাম। এখন এইখানে একটা অপশন ছিল যে আপনি কোন ফরম্যাটটা রাখতে চাচ্ছেন। তো আমি 1 বিট এটা রাখলাম, সাসকি কোড এটা রাখলাম, ওকে। এখন কিন্তু আমি এই ফাইলটাকে নিয়ে এই যে এটাকে কিন্তু আমি ইলাস্ট্রেটরে নিয়ে কনভার্ট করতে পারি। এটাকে একটু ওপেন করলাম ইলাস্ট্রেটরে, দেখেন আমার কিন্তু সেই ফাইলটা কিন্তু ইলাস্ট্রেটরে আমি কনভার্ট করে নিয়ে আসতে পারছি। যে আসতেছে, দেখছেন? এই যে চলে আসছে না? এটা এখন গ্রুপ অবস্থায় আছে। এটাকে যদি আমি একটু আনগ্রুপ করি বা ইমপ্যাক্ট করি, স্যার এটা তো ক্যানভাস সহ আসছে। ক্যানভাস সহ চলে আসছে, ওকে। এটা কাজ করতেছে না কেন? যাই হোক, এইভাবে কিন্তু ফটোশপ থেকে ইলাস্ট্রেটরে কনভার্ট করে আমরা কাজগুলো করতে পারতাম। ঠিক তেমনি এই যে আসছে, এটাকে যদি একটু আনগ্রুপ করি এখন দেখেন, এই যে আমি কিন্তু প্রত্যেকটা স্পেসিফিক ভাবে আলাদা আলাদা ধরতে পারতেছি, তাই না? এই যে আমি যে কাজটা করেছি দেখেন, এই যে। তো এটা কিন্তু সে ভেঙে দিয়েছে তার জিনিসগুলো। এই যে আমার যেইভাবে জিনিসগুলো ছিল মেক করা ছিল, এখানে কিন্তু সেই জিনিসগুলো দেখিয়ে দিয়েছে, দেখছি। তো সেম প্রসিডিউর এইভাবে কিন্তু আপনি ইলাস্ট্রেটর থেকেও কোনো একটা ডকুমেন্ট, সাপোজ ইলাস্ট্রেটরে আপনি এই কাজটা করেছেন, এটাই কিন্তু আপনি ফটোশপে কনভার্ট করতে পারবেন। তো এইখান থেকে কি করতে হবে, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে একটা অপশন আছে এইখানে পিএইচডি, ফটোশপ ডকুমেন্ট। এই ডকুমেন্টটা রাখলেন, আপনি লোকেশন দেখিয়ে দিলেন, তারপরে এখানে একটা অপশন দেখিয়ে দিতে হবে ইউজ আর্টবোর্ড। মানে কি, আর্টবোর্ডের বাইরের জিনিস তো ফটোশপে শো করে না, তাই না? তার জন্য ইউজ আর্টবোর্ড এখানে ক্লিক করে সেভ করতে হবে আপনার, তাহলে আপনি ফটোশপে কনভার্ট করে নিয়ে কাজ করতে পারবেন। হ্যাঁ, ফটোশপে কাজ করতে পারবেন। এখন একটা প্রশ্ন আসতে পারে যে ফটোশপে আসলে লেয়ার ওয়াইজ কাজ, কিন্তু এখানে লেয়ার নাই, এটা কিভাবে কাজ করবে? আমি একটু ছোট্ট ধারণা দেই, এ নিয়ে সামনে যদি ক্লাস আসে দেখবো। সাপোজ এইগুলো কিন্তু সব এক লেয়ারের মধ্যে কনভার্ট করা আছে। আমি এইখান থেকে একটা অপশন আছে লেয়ার, এই যে লেয়ার একটা অপশন আছে, দেখছি এই যে লেয়ার। অথবা আপনি উইন্ডোজ থেকে লেয়ার নামে অপশন আছে, অথবা শর্টকাট কি আছে F7, এটা ক্লিক করলে আপনি লেয়ার পেয়ে যাবেন। দেখেন একটা লেয়ারের মধ্যে সবগুলো জিনিস কিন্তু শো করতেছে এখানে। এখন আমি এই লেয়ারটাকে একটু সবগুলোকে একটু ডিলিট দেই এটা। এখন দেখেন এইখানে কিন্তু লেয়ার একটা মাত্র লেয়ার। আমি এইখান থেকে যে কাজটা করব, ফটোশপের মতো সেম জিনিস এখান থেকে একটা ডকুমেন্টের কাজ করলাম, সাপোজ এখানে একটা শেপের কাজ করলাম, তো লেয়ার 1 এর কাজ শেষ। আবার এখান থেকে ক্লিক করে কন্ট্রোল শিফট কন্ট্রোল কন্ট্রোল এই যে এইখানে নিউ লেয়ার ক্লিক করে আমি আরেকটা লেয়ার নিলাম। দেখেন আরেকটা নেওয়ার পরে লেয়ার 2 নামে একটা অপশন আসছে, তাই না? এখন আপনি ইচ্ছা করলে লেয়ার 2 আসলো, তো লেয়ার 2 তে কিন্তু আমি আরেকটা ডকুমেন্ট বা অবজেক্ট নিতে পারি। সাপোজ এখান থেকে আরেকটা ডকুমেন্ট নিলাম, এটা একটা হলো। আবার আরেকটা লেয়ার নিলাম, সেখানে আমি আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম, এই যে আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। তো এইভাবে আপনার লেয়ার গুলো নিতে হবে। প্রথমে আপনি লেয়ার নিয়ে তারপর ফটোশপে আপনি সেভ করলে ওই জিনিসটা আপনি ফটোশপে ব্যবহার করতে পারবেন। বুঝতে পারছি? কারণ ফটোশপ তো আর লেয়ার ছাড়া কাজ করতে পারে না, তার জন্য এই কাজটা আপনার ফটোশপে করে দিতে হয়। এই গেল, এগুলো আসলে সামনে যে রিলেটেড ক্লাস আসবে তখন দেখবেন। তো এগুলো নিয়ে এখন বেশি ডিটেলস বলতেছি না, কিন্তু প্রসিডিউর গুলো বলে যাচ্ছি। তাহলে স্যার এখানে আমরা কাজ করার সময় লেয়ার নিয়ে কাজ করব, যাতে আমরা ফটোশপে কাজ করতে পারি। হ্যাঁ, ফটোশপে না, ফটোশপে যদি আপনি কনভার্ট করতে চান তখন লেয়ার নিয়ে কাজ করবেন, কিন্তু স্বাভাবিকভাবে আপনার লেয়ার নেওয়ার কোনো প্রয়োজন নাই। বুঝতে পারছি? স্যার ইলাস্ট্রেটর তো অটোমেটিক নিতেছেই। হ্যাঁ, অটোমেটিক নিচ্ছে, অটোমেটিকই থাকবে। কিন্তু ফটোশপে যদি কোনো ডকুমেন্ট
কাজ করতে হয় তখন আপনার লেয়ার নিতে হবে। তো আমাদের তো 99% কেজে ফটোশপে নিয়ে কনভার্ট করতে হয় না। তো যেই সব কাজগুলো আপনার লাগবে তখন আপনি লেয়ারটা ইউজ করে কাজগুলো করবেন, বুঝতে পারছি? বা ইলাস্ট্রেটরেরও কিছু কাজ আছে যেগুলো লেয়ার নিয়ে করতে হয়, লেয়ারটা রাখা প্রয়োজন পড়ে কিছু কিছু কাজের ক্ষেত্রে, তখন আপনি লেয়ার নিলেন। কিন্তু যেখানে লেয়ারের দরকার নাই সেখানে লেয়ার নেওয়ারও দরকার নেই। ওকে স্যার। তো তো সেভ অ্যাজ কিভাবে কাজ করে, এটা ফটোশপেও যেইভাবে কাজ করে এখানেও সেম প্রসিডিউর কাজ করতে পারবেন। এরপরে একটা অপশন আছে প্লেস। সেভ ফর ওয়েব তো পারি, তাই না? ফটোশপ জি ইলাস্ট্রেটর সেম সেম এখানেও সেভ ফর ওয়েব দিলে আপনার সেম প্রসিডিউরতে আপনি সেভ করতে পারবেন। তো এটা নিয়ে এখন ক্লাস নিচ্ছি না, এগুলা পরবর্তীতে যখন দেখবো তখন। তো এরপরে আছে কি প্লেস। প্লেস নামে একটা এখানে অপশন আছে, ফাইল, ফাইল থেকে প্লেস। প্লেস হচ্ছে কোন একটা ডকুমেন্ট এখানে সেট আপ করা, সাপোজ এই ডকুমেন্টটাকে আমি সেট আপ করতে চাচ্ছি এখানে। তো এখানে এই ডকুমেন্টটাকে সেট করে দিলাম। এখন এইখানে একটা অপশন আছে লিংক। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা মনোযোগ দেন। তো লিংক ক্লিক করা আছে, তাই না? লিংক ক্লিক করা যদি থাকে তাহলে কিন্তু এই ডকুমেন্টটা আপনার, সাপোজ লিংক দেওয়া আছে, আপনি এখানে ডকুমেন্টটাকে এখানে ওপেন করলেন, আপনার এই যে ডকুমেন্টটাকে এখানে ওপেন করলেন। পরবর্তীতে যদি এই ডকুমেন্টটা যদি আপনি ক্লায়েন্টকে সাবমিট করেন, তখন ক্লায়েন্ট এই কাজটা কি করবে, সে প্রিন্ট করবে হয়তোবা, তাই না? কিন্তু এই ডকুমেন্ট কিন্তু তার কাছে যাবে না যদি লিংকে ক্লিক করা থাকে। লিংকে ক্লিক করা থাকলে আপনার কম্পিউটারে শো করবে, তার কাছ থেকে এই জিনিসটা যাবে না। তার জন্য আপনার যেই কাজটা করতে হবে, প্লেসে আসার পরে আপনি লিংকটাকে তুলে দিতে হবে, এখান থেকে লিংক তুলে দিতে হবে। তাহলে কিন্তু এই ডকুমেন্টটা সুন্দর প্লেস হয়ে যাবে, আপনার কাছে কোনো তথ্য থাকলো না, ফটোশপ ইলাস্ট্রেটরের কাছে জিনিসটা মেক করা আছে, যে লিংকটা তুলে দেওয়া আছে যখন, বুঝতে পারছি? তাহলে আপনারা কিন্তু লিংক, এটা খেয়াল রাখবেন, যদি কোনো একটা ডকুমেন্ট এখানে প্লেস করতে যাচ্ছেন তখন এখানে লিংক তুলে দেওয়া আছে না লিংকটা দেওয়া আছে, তো লিংকটা থাকলে লিংকটা তুলে দিবেন। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখান থেকে লিংকটাকে তুলে দিয়ে তারপর প্লেস করবেন যে কোনো একটা জিনিস। সাপোজ এখানে লিংক নাই, যেগুলো লিংক নাই সেগুলো তো নাই, কারণ এই, আর যেগুলো লিংক দেওয়া থাকে সেগুলো লিংকটাকে তুলে দিলে হয়ে যাচ্ছে। এটা খেয়াল রাখবেন প্লেস করার সময়, কোনো একটা ডকুমেন্ট প্লেস করার সময়। এরপরে এখন আর একটা জিনিস দেখাই। আমরা যখন আর্টবোর্ড নিতাম, এই যে সাপোজ এটা আমার কি আর্টবোর্ড, তাই না? তো আর্টবোর্ডটা কি আমরা কি ইচ্ছা করলে এখান থেকে কনভার্ট করে চেঞ্জ করতে পারতাম না, ছোট বড় রাখতে পারতাম না, বা যেভাবে আমি ঘোরাতে চাচ্ছি। তো এইটাকে যদি আপনি পোর্টাল ল্যান্ড বা আপনি যদি ল্যান্ডস্কেপ রাখতে চান, এখান থেকে এই জিনিসটা করা যাইতো, তাই না? দেখেন আর্টবোর্ড থেকে এখান থেকে পরিবর্তন করা যায়। এখান থেকে নিউ নামে একটা আর্টবোর্ড আছে, যদি আপনি নতুন আর একটা আর্টবোর্ড ক্রিয়েট করতে চান সেম প্রসিডিউর, এখানে ক্লিক করলে আর্টবোর্ডটা হয়ে গেল। আপনি যদি চান আপনার মতো করে ক্রিয়েট করবেন, এখান থেকে সেটাও হয়ে গেল। আপনি যদি চান এই আর্টবোর্ডটা, কোন একটা আর্টবোর্ড, সাপোজ এই আর্টবোর্ডটাকে হাইট ওয়াইট ঠিক করে দিবেন, তো এখানে একটা অপশন ওদিন শিখাইছিলাম যে এখান থেকে আপনি ইচ্ছা করলে হাইট ওয়াইট বাড়া দিতে পারতেছেন, কমাই দিতে পারতেছেন, তাই না? এটা ক্লাস স্যার। হয়েছে রাখেন। জি স্যার, আগের দিন হয়েছে। ও আচ্ছা, তাহলে এটা তো এখন আর দরকার নাই। এখন আর একটা জিনিস দেখি, কোন একটা সিলেকশন, সাপোজ এই ইমেজটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, তো ইমেজটাকে এখানে সাপোজ নিয়ে আসলেন। এখন এটাকে যদি
লক করতে হয়, তাহলে কিবোর্ড থেকে আমরা একটা লক করার একটা অপশন পাইতাম, এখান থেকে ক্লিক করলে লক হয়ে যাইতো, তাই না? লেয়ারের উপরে এসে জি লকের স্যার। উপরে ক্লিক করলে লক হয়ে যেত এবং লকের 4টা অপশন শিখছিলাম, তাই না? কিন্তু ইলাস্ট্রেটরে যখন কাজ করবেন এখানে কিন্তু এই অপশনটা নাই। তো লক কিভাবে করব? আপনার লক করার জন্য আপনার একটা প্রসিডিউর অ্যাপ্লাই করতে হবে। এখান থেকে এডিট, অবজেক্ট, অবজেক্ট থেকে এই যে লক, অবজেক্ট থেকে লক, অথবা শর্টকাট কি আছে অল্টার কন্ট্রোল টু, Ctrl+2। কন্ট্রোল টু, এটা হচ্ছে শর্টকাট কি। যদি আপনি কন্ট্রোল টু প্রেস করেন তাহলেও লক হয়ে যাবে, অথবা এখান থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে লকে ক্লিক করবেন, সিলেকশন এসে দেখেন এখন কিন্তু এটাকে আর মুভ করা যাচ্ছে না, দেখছি এই যে এখন কিন্তু আর মুভ করানো যাচ্ছে না, তাকে লক হয়ে গেল। তো সেম প্রসিডিউর এটাকে যদি আমি লক করতে চাই, বা আরেকটা অবজেক্ট নিয়ে আসলাম, এটাকে আমি লক করতে চাই, এখান থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে লক, অথবা কন্ট্রোল টু, দেখেন লক হয়ে গেছে। এখন কিন্তু দুইটার একটাকে মুভ করা যাচ্ছে না। এখন যদি আমি আনলক করতে চাই তখন কি করব? অবজেক্ট, অবজেক্ট থেকে এই যে আনলক, অথবা কন্ট্রোল অল্টার টু, এই শর্টকাট কিগুলো মুখস্থ মাথার ভিতরে গাইতে রাখতে হবে, কাজ করার আগে যেন হাত চলে যায় সেই জায়গায়। স্যার ফটোশপের তো অন্যরকম ছিল। হ্যাঁ, ফটোশপের প্রসিডিউরটা অন্যরকম, এটা আবার অন্যরকম। ফটোশপ তো লেয়ার ওয়াইজ, লেয়ারের উপরে সব কাজগুলো করতে হতো, বাট এখানে সেই কাজটা এখান থেকে করে নিতে হবে। তো কন্ট্রোল অল্টার টু এটা ক্লিক করলাম, দেখেন সবগুলো একসাথে আনলক হয়ে গেছে, তাই না? ফটোশপে কিন্তু সিঙ্গেল বাই সিঙ্গেল ওয়াইজ কিন্তু লক করা যায়। তো এখান থেকে একটা লক করলাম, এখান থেকে একটা লক করলাম, আবার একটা একটা করে লক ছাড়ানো যায়। তো কিন্তু ইলাস্ট্রেটরে কিন্তু সিঙ্গেল বাই সিঙ্গেল লক করা যায়। সাপোজ এটা করলাম, এটাকে কন্ট্রোল টু দ্বারা লক করলাম একটা, আবার এটাকে কন্ট্রোল টু দ্বারা লক করলাম, কিন্তু লক যদি ছাড়িয়ে ফেলেন তখন কিন্তু সব একসাথে ছেড়ে যাবে লকগুলো। তো এইভাবে লক করবেন, লক আনলক করে এইভাবে। তারপর একটা জিনিস দেখাই, ক্লিয়ার, লক আনলক জি ক্লিয়ার। স্যার। স্যার এটার ভিতরে আলাদা আলাদা করা যায় না স্যার। আলাদা আনলক করা যায় না, আলাদা লক করা যায়, কিন্তু আনলক একসাথেই সবগুলো হয়ে যায়। তারপরে হ্যাঁ, স্যার আপনার লেফট সাইডের পিকচারটা ক্লিক করলে ক্রস মার্ক আসে, আর রাইট এরটা ক্লিক করলে ক্রস মার্ক আসে না, এটার কারণটা কি স্যার? ক্রস মার্ক বলতে? লেফট এরটা ক্লিক করেন পিকচারটা, হ্যাঁ, লেফট এর পিকচারটা বললাম। স্যার। জি জি, মাঝখানে ক্রস মার্ক দেখেন না ওই যে ছবির উপরে, জি এটা সেটা। সিলেকশন দেখিয়ে দিচ্ছে যে এইখান থেকে এতটুকু তার সিলেকশন, এইটা দেখিয়ে দিচ্ছে এটার মধ্যে, এটা কোনো ই না। আচ্ছা এইটা যদি আমি এইখানে নিয়ে আসি, দেখেন এখন, ও এটা মেবি প্রবলেম হয়েছে, এটা embed লিংক করা আছে, এখানে লিংক করা আছে, মানে এইখান থেকে আমি যে একটা জিনিস দেখাইলাম না, এই যে লিংক প্লেস, প্লেস থেকে এই যে লিংক, এই লিংকটা মেবি এটা করা আছে, তার জন্য এটা দেখা যাচ্ছে যে তোমার এটা লিংক করা আছে, এটা শো করতেছে। পরবর্তীতে আমি লিংকটা ম্যানুয়ালিও করা যাচ্ছে। তো আমি সাধারণত কন্ট্রোল থ্রি এই শর্টকাট কিগুলো মুখস্থ রাখবেন। দেখেন সবগুলো কি হাইড হয়ে গেছে, তাই না?
এখন যদি আনহাইড করতে চাই অবজেক্ট থেকে এই যে আনহাইড, অথবা অথবা হচ্ছে কন্ট্রোল অল্টার থ্রি যখন প্রেস করলাম দেখেন সবগুলো একসাথে আনহাইড হয়ে গেল। দেখছি আপনার হাইটও ওই লকের মতো, যে আপনি লকও একসাথে করতে পারতেছেন, সব একসাথে ছেড়ে যাবে। আনহাইড করলে সবগুলো যতগুলো হাইড করে রাখতেছেন সবগুলো একসাথে আনহাইড হয়ে যাবে। তো এটাকে অবজেক্ট থেকেও হাইড আনহাইড করতে পারেন, অথবা আপনি শর্টকাট কি ব্যবহার করেও করতে পারি। স্যার স্যার Clear? লকের পরে কি হাইড আনহাইড দেখাইছেন? হ্যাঁ, হাইড করতে হলে কোন একটা ডকুমেন্টকে ধরে অবজেক্ট থেকে এই যে অবজেক্ট থেকে হাইড অথবা কন্ট্রোল থ্রি প্রেস করলে হাইড হয়ে যাবে। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল থ্রি প্রেস করবেন, অথবা অবজেক্ট থেকে হাইড অপশনে ক্লিক করলে হাইড হয়ে যাবে। এখন যদি আনহাইড করতে চাই তাহলে কন্ট্রোল অল্টার থ্রি প্রেস করলে আনহাইড হয়ে যাবে, অথবা অবজেক্ট থেকে এই যে অবজেক্ট থেকে আনহাইড নামে একটা অপশন আছে, এটাকেও আপনি আনহাইড করতে পারবেন। হাইড হয়ে গেল এটা। আনহাইড করতে হলে অবজেক্ট থেকে এই যে শো অল অথবা কন্ট্রোল অল্টার থ্রি প্রেস করলে আনহাইড হবে, অথবা শো অলে ক্লিক করে দিলেও আনহাইড হয়ে যাবে। জি, ক্লাস আজকের এই পর্যন্তই সমাপ্ত। এখন বলেন কারো যদি কোনো প্রবলেম থাকে সেগুলো এখন শেয়ার করেন। হ্যালো স্যার। হ্যালো স্যার। স্যার হ্যাঁ, স্যার শুনতে পাচ্ছি। যেভাবে দেখাইছেন যেভাবে দেখাইছেন ওইভাবে তো স্যার প্রবলেম হওয়ার কথা হবে। স্যার প্রেজেন্ট দেওয়া কি শেষ নাকি রয়েছে? প্রেজেন্ট দেওয়া শেষ। আমি এখন ব্যস্ত। আমারটা আপনারটা হয়েছিল। দেওয়া হয়েছে রাহান ভাই। দিছে। আচ্ছা ভাই ঠিক আছে। রাহান ভাইটা স্যার দেওয়া হয়েছে। মানে দুই দিন আগে স্যার দুই আজকে দিন আগে ভিডিও প্রেজেন্টটা স্যার দেওয়া হয় নাই। আমারটা স্যার আমারটা বিকালে ক্লাস ছিল। করছিলাম যে। স্যার আজকে ভিডিওটা দিয়েছেন। সজীব সজীব গ্রুপে ভাই দেবেন। গ্রুপে পাঠিয়ে দেবেন। কেউ করেন নাই আজকে? স্যার স্যার আমি করছি স্যার আমি করছি স্যার। করছে, আপনার গ্রুপে দিয়ে দিবে। তাহলে এই কাজী জাহিদ হোসেন ভাই উনি ভিডিও করছে, উনি দিয়ে দিবে আনে। উনি তো স্যার মোবাইল দিয়ে করছে স্যার। ভাই ভাই মোবাইল দিয়ে না, আজকে আজকে প্রায় যে 7টা ছয় ক্লাস সাতটা ল্যাপটপ দিয়ে ক্লাস করা হইতেছে। ল্যাপটপ দিয়ে করা হইতেছে। ইয়া দিয়া ইয়া ফার্স্ট দিয়া ফার্স্ট দিয়ে। কাস্টম দিয়ে। ও আচ্ছা ভাই, তাহলে আপনি গ্রুপে দিয়ে দিন ইউটিউবে চাইরা। 16 নম্বর 16 ক্লাস নম্বর থেকে ক্লাস আর কি থেকে আর কি ল্যাপটপে করা। ল্যাপটপে করা। স্যার অন্যান্য ক্লাস তো স্যার বাইরে একটা প্রশ্ন করি। হ্যাঁ, স্যার গ্রাফিক রিভারে যদি কোনো প্রোডাক্ট আপলোড দেওয়া হয় এটা মানে রিভিউ করে কত দিনের মধ্যে জানায়? ওটা ঠিক নাই, ওরা 7 দিনও জানাইতে পারে অথবা 10 দিনও নিতে পারে। তা আপনাদের কোনো এই জন্য থ্যাংক ইউ স্যার। ওটা আপনাকে একদিনও জানাইতে পারে অথবা 10। স্যার আমাদের
স্যার আমাদের কি মক ডিজাইন, তারপরে বুক কভার ডিজাইন, টি শার্ট ডিজাইন, এগুলা স্যার এই মডেলে আছে না? টি-শার্ট ডিজাইন আছে, বুক কভার ডিজাইন আছে। স্যার পার্সোনাল স্যার রিকোয়েস্ট, পার্সোনাল রিকোয়েস্ট স্যার, মক ডিজাইনটা দেখানো যাবে স্যার, যদি সম্ভব হয়। যদি সম্ভব হয় স্যার। না, ওটা আপনি প্রসিডিউর বুঝতে পারলে ওগুলো আপনি মেক করতে পারবেন নিজের মতো করে। ইউটিউব থেকে ভাই শিখতে পারবেন যদি যদি ইন্টারেস্ট। প্রসিডিউর জানতে পারেন তাহলে আপনার জিনিসগুলো বুঝে যাবে। প্রসিডিউর গুলো বুঝেন তাহলে ওগুলো করতে পারলাম। প্রোডাক্টের তো শেষ নাই, এত প্রোডাক্টের ক্লাস না তো সুযোগ আসবে না। স্যার মুভি যেগুলো পোস্টার ইম্পর্টেন্ট স্যার ডিজাইন, মুভি পোস্টার ডিজাইন আছে স্যার, স্যার মুভি স্যার মুভি বললাম যে ডকুমেন্ট। শত শত প্রোডাক্ট আছে, এত প্রোডাক্ট ডিজাইন তো করে দেখানো যায় না। আপনি প্রসিডিউর যদি বুঝতে পারেন আপনি সবগুলোই করতে পারবেন, আর প্রসিডিউর না বুঝতে পারলে কোনোটাই করতে পারবেন না। তো মোটামুটি অনেক কোয়ালিটির কাজ এখানেও দেখানো হবে, ফটোশপেও দেখানো হয়েছে। এর মধ্যে থেকে আপনি প্রসিডিউর গুলো বুঝতে সবগুলোই করতে পারবেন। তার জন্য আপনার একটু রিসার্চ করা লাগবে, অন্যান্য ইউটিউব কিছু চ্যানেল আপনাকে ফলো করতে হবে, তাদের প্রসিডিউর গুলো দেখতে হবে। তখন আপনি আরো সুন্দর সুন্দর জিনিস ওখানে আইডিয়া নিতে পারবেন। স্যার আমাদের মানে ক্লাসগুলি শেষ হইলে তারপর মানে সবই ক্লাসের রিভিউ একটা ক্লাসে দিবেন, তাহলে সবার জন্য বেটার হইব, স্পেশালি স্যার আমার জন্য। মানে যা যা ক্লাস করছি এর সাইজ কত, তারপরে মানে কি কি করছি এটা একটু যদি রিভিউ করেন তাহলে ভালো হইতো আর কি। কালকে আপনাদের মেবি একটা এক্সাম হয়ে যাবে ফটোশপের উপরে। কিসের এক্সাম স্যার? ফটোশপ ওকে স্যার। করছেন না, এতদিন ক্লাস করছেন না, এর উপরে একটা ভাইবা হবে, সার্টিফিকেট দিবে না। সিম্পল কোশ্চেন থাকবে কিছু, ওগুলো স্যার এটা ওকে কি স্যার। মৌখিক না? ক্লাস রিলেটেড যেগুলো করছেন ওইগুলো স্যার এটা কি মৌখিক? জি স্যার, মৌখ। হ্যাঁ হ্যাঁ ভাইবা। স্যার স্পোকেনের ক্লাসটা কবে? স্যার স্পোকেনের স্যার ক্লাসটা কবে? স্পোকেনের ক্লাস কবে? স্যার স্পোকেনের ক্লাস কবে? স্পোকেন ক্লাস কবে বলেন তো? ক্লাস শুরু হবে কবে? লিংক দিয়ে দেবে আজকে বিকালে। পরীক্ষা কি আপনি নেবেন নাকি আরো কেউ থাকবে? ইনস্ট্রাক্টর আরো থাকবে, আপনাদের মধ্যে থেকেও থাকতে পারে। কবে স্যার এটা? আজকে প্রথম ক্লাস হবে, ওরিয়েন্টেশন ক্লাস। আজকে ক্লাস হবে 9টায়, রাত 9টায়। আপনাদের এখান থেকে স্যার chapter- ভাইবার ক্লাস পরীক্ষাটা যে নেবে ওইটা কবে? বুঝি না আমি, মানে ভাইবার পরীক্ষাটা যে নেবে ওইটা কবে? ওর জন্য বুঝলাম না। পরীক্ষা কাল। উনি কি স্যার বলছেন? উনি জিজ্ঞেস করতেছে ভাইভাটা কবে হইব। আগামী দিন হবে। স্যার আরেকটা পার্সোনাল কোশ্চেন স্যার। স্যার আরেকটা পার্সোনাল কোশ্চেন স্যার। আচ্ছা স্যার একটা পার্সোনাল কোশ্চেন ছিল স্যার একটা পার্সোনাল কোশ্চেন ছিল স্যার, স্যার। যে আমাদের বলেন। স্যার যে আমাদের স্পোকেন ক্লাস চলাকালীন যদি আমার মানে ইউনিভার্সিটির কোনো ফ্রেন্ড যদি জয়েন করতে চায়, কি জয়েন করা যাবে? চায় আর কি, তাহলে কি জয়েন করা যাবে? জয়েন করাইতে চাইলে করাই। এটাই বললাম স্যার। এটাই বললাম স্যার, কিন্তু আপনার পারমিশন ছাড়া তো আর হয় না স্যার পারমিশন ছাড়া তো আর হয় না স্যার। এটা অপশন আমি দিয়ে দিয়েছি, তো তো ফর্মটা একটু পূরণ করে নিয়ে কারা ক্লাস করতেছে তারা বৈধ কিনা সেটা একটু বিচার করে ক্লাসগুলো করাতে হয়। এখানে এমন একজন আসলো যারা স্পাম, তো সে কিন্তু জিনিসটা প্রবলেম করতে পারে, পরবর্তীতে আপনাদেরও প্রবলেম করতে পারে, তাই না? যে কোনো জায়গায় একটু সিকিউরিটি থাকাই ভালো, তাই কি না? তখন আপনাদের সিকিউরিটি আমি নিয়ে আসছি এখান থেকে। আপনারা যদি মনে করেন সবকিছু যদি সহজ হেলাফেলা, এটা ভুল। এই যে তারা যথেষ্ট ম্যাচিউর, তো এই জিনিসগুলো সিকিউরিটি আপনাদের রাখা উচিত।
সব জিনিসে কিন্তু সিকিউর থাকা ভালো। কি প্রবলেম করবে কিভাবে করবে এটা কিন্তু বোঝার কোনো সাধ্য নেই। আপনার পাশেই কিন্তু আপনার জি স্যার। শত্রুর অভাব নাই, তাই না? স্যার জি স্যার। ভাইভাটা কিসের উপর হইতে পারে, মানে ফটোশপ, সাইজ, তারপরে কিসের স্যার উপরে স্যার? কথাগুলো ভাঙা ভাঙা তো আসতেছে। বললে ভালো যা হতো। ক্লাস নিয়েছি এর উপরেই থাকবে, যা স্যার কথাগুলো যা ভাঙা ভাঙা ক্লাস আসতেছে। নিয়েছি তার উপরে আসবে। যতগুলো ক্লাস নিয়েছি প্রোডাক্ট ডিজাইনের সাইজ টাইজ সব নিয়ে যতটুকু বলেছি ওর মধ্যে থেকেই আমি কোশ্চেন করবে, বাইরে কিছু থাকবে না। ভাইভা কি আপনি নিবেন নাকি? ঠিক। হ্যালো স্যার, ভাইভা কি আপনি নিবেন নাকি অন্য কোনো স্যার আসবে? আমি নেব। ও আচ্ছা স্যার। স্যার নাম্বার কত থাকবে? 100। স্যার আমরা কি পরবর্তীতে জানতে পারবো কি স্যার কত আমরা কি পাইছি? পরবর্তীতে জানতে পারবো কি কত পাইছি? ক্লাস শেষে জানতে পারবেন, পরীক্ষা শেষ হইলে জানতে পারবেন। স্যার আপনি যা যা কাজ করাইছেন, এই যে স্যার হোমওয়ার্কের আপনি উপরে কি কাজ কোনো যা যা কাজ নাম্বার করাইছেন থাকে এই স্যার? যে হোমওয়ার্কের উপরেও কি কারা কোনো হোমওয়ার্ক দিছে যে বা নাম্বার দেয়নি এর থাকে মধ্যে স্যার? কি কোনো নাম্বার কারা কারা হোমওয়ার্ক হয়? দিছে বা দেয়নি এর মধ্যে কি কোনো নাম্বার ইনক্লুডেড? হোমওয়ার্কের ওখানে আছে যারা যারা অ্যাক্টিভিটি ছিল তারা নাম্বার ক্যারি বেশি করতে পারবে। একজন কষ্ট করে হোমওয়ার্ক করছে আর একজন করেন না, তাহলে তার দুজনের কি মূল্য সমান হতে পারে? ওটাও ক্যারি করবে। এখানে অনেকেই আছেন দেখি তো হোমওয়ার্ক কি কি করেন। মেহেদী হাসান, জাহিদুল ইসলাম ভাই করেন মোটামুটি। আর কি আছে? আবু সালেহ, সুরুজ, স্যার আমি এতদিন অসুস্থ ছিলাম তো তাই হোমওয়ার্ক করি নাই, এখন থেকে রেগুলার করব। কাজী জাহিদ হোসেন শাকিল অনেক করছে। কভার ডিজাইন জাহিদ ইসলাম করছেন। রায়ান মিয়া ফ্লায়ার করছেন। জাহিদুল ইসলাম বিজনেস কার্ড করছেন। আর দাগের কাছে গুলা তো এখানে বেশি লোকজন করেন না কাজ। জাহিদ, শাকিল, সোহাগ, মেহেদী হাসান, 8-10 জনের কাজ জমা দেন আর কেউ কেমন করেন না। তো না করলে আপনাদের ইচ্ছা, আপনার তো আপনার করলেও লাভ নাই, না করলেও আমার কোনো লাভ নাই। আপনি দিন শেষ, যেমন এর আগে ক্লাস কিন্তু 4টা ব্যাচে শেষ হয়ে গেছে, এখন তারা কি করতেছে না না করতেছে আমি কি দেখতেছি? অথবা অনেকে ডিজাইন থেকে ঝরে যাবে, ডিজাইন থেকে চলে যাবে, করবে না, সেটা তাদের পার্সোনাল ব্যাপার। আপনার যত সময় আমার কাছে আছেন আমি তত সময় ক্লাস নিতে পারতেছি, স্যার কথাগুলো প্রসিডিউর গুলো ভাঙা ধরিয়ে ভাঙা দিতে আসতেছে পারতেছি, স্যার। কিন্তু স্যার কথাগুলো ভাঙা ভাঙা আসতেছে স্যার। স্যার আমি ক্লিয়ারলি শুনতে পাইতাছি। দিন শেষে কিন্তু আপনি কিন্তু এটা ভর্তুকি ভোগ করবেন। তো সেটা কিন্তু আপনার, আপনি কতটুকু নিতে পারতেছেন সেটা আপনার উপর নির্ভর করতেছে। পরীক্ষার নোটিশটা একটু আমাদের গ্রুপে দিয়ে দিয়েন। আপনার স্যার লিখে দিয়েন কথাগুলো আজকে ভাঙা ভাঙা গ্রুপে আসতেছে। একজন, যে স্যার কথাগুলো ভাঙা ভাঙা আসতেছে। আগামী যে ক্লাস হবে সেটা লিখে দিয়েন। ক্লাস ভাঙ্গে ভাঙ্গে আসতেছে, আপনার নেটওয়ার্ক প্রবলেম, আমার কথা শুনতেছে সবাই। ঠিক আছে স্যার আপনার। হ্যাঁ আপনারই সমস্যা, ইন্টারনেটের সমস্যা। আমার এখানে প্রবলেম হলে তো কেউই শুনতো না, তারা তো শুনতেছে ঠিকই। ওকে, আছে।
আজকের এ পর্যন্তই। কালকের আইসেন, এক্সাম দিয়েন। আসসালামু আলাইকুম স্যার। আর না দিয়ে থাকতে পারলে দিয়েন না, সেটা আপনার স্যার ইচ্ছা। লিভ নেবো? কালকে স্যার লিভ নিবো? এক্সামের আবার ক্লাস হবে, তো তাড়াতাড়ি জয়েন হয়েন। আমি কিন্তু 11টার মধ্যে জয়েন হয়ে এক্সাম নেওয়া শুরু করে দেবো। আবার ক্লাস করাতে হবে তারপরে, বুঝতে পারছি? ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি জয়েন হয়েন, তাড়াতাড়ি এক্সামটা দিয়ে ক্লাস করবেন। আর আজকে লিংক চলে যাবে বিকেলের মধ্যে, আর রাতে আপনারা জয়েন হয়েন ওইখানে। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।